আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? এর কোনো সঠিক জবাব না পাওয়া গেলেও ধরে নেওয়া যায় যে পরিস্থিতিতে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে, তাতে এমন প্রশ্ন আলোচনাতেই আসবে না। যদি তাই হয়, তাহলে ভারতের নামকরা WION এর সহযোগী প্রকাশনা জি24 ঘন্টা কেন শেখ হাসিনাকে প্রশ্ন করেছে দেশে ফিরে তিনি সবচেয়ে আগে কোন কাজগুলো করতে চান, যেখানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার বাংলাদেশের নির্বাচনে আছে মাত্র 2 সপ্তাহ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা কবে ফেরার পরিকল্পনা করছেন? এমন প্রশ্ন না করে ফেরার পর কি করবেন, এমন প্রশ্নকে কিছু ভিন্ন ইঙ্গিত দেয়। আবার বাংলাদেশের নিয়ন্ত্রিত নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই জোটের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে হেভিওয়েট প্রার্থীরা প্রতিপক্ষের বাক্যবাণে নাস্তানুবোধ, ঠিক তখন নতুন এই সাক্ষাৎকারে বিএনপির প্রতি নমনীয় অবস্থানের বার্তা কেন দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আবারও জানালেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান, ইঙ্গিত দিয়েছেন কিভাবে দল পুনর্গঠন করতে চান, দল থেকে ঝেড়ে ফেলতে চান বিতর্কিতদের। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার যখন নিয়ন্ত্রিত এক নির্বাচন আয়োজনের দ্বার প্রান্তে, ঠিক তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কিসের বার্তা দিচ্ছে? মাঠের রাজনীতির নানামুখী জটিলতায় বিএনপি যখন হাবুডুবু খাচ্ছে, জামাতের প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের সরাসরি সমর্থন যখন ফাঁস হয়েছে, তখন এমন বার্তা কি বদলে দিতে পারে মেরুকরণ? সূত্রগুলো বলছে, গত কয়েক সপ্তাহে পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার আঁচ পাওয়া যায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জি24কে দেয়া বড়সড় এই সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? দর্শক, একটি সাক্ষাৎকারের প্রথম প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি বেশ আলোচনার দাবি করে, কারণ যাকে এই প্রশ্নটি করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের কোর্টের দেয়া মৃত্যুদণ্ডের রায় আছে, তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার ভারত সরকারের কাছে ফেরত চেয়েছে, কিন্তু ভারত সরকার সে আবেদনে কোনো সাড়াই দেয়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে কেন এমন প্রশ্ন করা হলো, যেটির অর্থ হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে কোন বিষয়কে প্রাধান্য দিবেন? দর্শক, সবাই জানে 2024 সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা হয় ওই বছরের 17ই অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার। সবশেষে 397 দিনের মধ্যে তার বিরুদ্ধে গত বছরের 17ই নভেম্বর আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত বাংলাদেশে দায়ের হওয়া মামলার সংখ্যা হলো 583টি। দেশের এমন কোনো থানা নেই যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমপক্ষে 2 বার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে ভার্বাল নোট পাঠিয়েছিল। আবার শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, 2024 সালের 5ই আগস্ট তার জীবনের ঝুঁকি থাকায় তিনি ভারতে চলে গিয়েছিলেন। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করেছিল। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে 17 মাসের বেশি তিনি দিল্লিতে আছেন। এরই মধ্যে তিনি ভারতীয় একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। এসব সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বাংলাদেশের সংখ্যালঘু সহ তার দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গই বেশি উঠে এসেছে। যদিও শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে যেসব অডিও বার্তা দেন সেগুলোতে তিনি বাংলাদেশে ফিরবেন এমন কথা বলতে শোনা গেছে। এছাড়া 2-1টি সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তিনি ফিরবেন এমন মন্তব্য করেছিলেন। WION এর সহযোগী প্রকাশনা জি24 ঘন্টার সাক্ষাৎকারটি সেদিক থেকে বেশ ভিন্ন। তাদের প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? যে পরিস্থিতিতে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, সেই পরিস্থিতি বিবেচনা করলে এমন প্রশ্ন বেশ আলোচনার জন্ম দিতে পারে। কারণ কখন ফিরছেন এবং কিভাবে ফিরছেন, বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি আদৌ ফেরার আশা করেন কিনা,
সেসব প্রশ্ন না করে জি24 ঘন্টার পক্ষ থেকে প্রশ্ন করা হলো তিনি ফেরার পর কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তাহলে বিষয়টি কেমন? শেখ হাসিনার ফেরার উপলক্ষ শুরু হয়ে গেছে, যেটি হয়তো জি24 ঘন্টার এই সাক্ষাৎকারে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার কয়েকদিন আগে শেখ হাসিনার ছেলে সজীব জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনার যেহেতু বয়স হয়ে গেছে সে কারণে তিনি সম্ভবত রাজনীতি থেকে অবসর নিতে পারেন। কিন্তু যে 24 ঘন্টাকে শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় তিনি অবসরের চিন্তা করছেন না। মজার বিষয় হলো শেখ হাসিনা দেশে ফেরার পর অগ্রাধিকার ভিত্তিতে কি করতে চান এমন প্রশ্নের জবাবে কোনো সানে নজুল বা রাগ ঠাক করেননি। তিনি সরাসরি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকারের বিষয়গুলো কি হবে। বলেছেন সাংবিধানিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারে তার অগ্রাধিকার হবে। তার অভিযোগ বাংলাদেশে গত কয়েক মাস ধরে অরাজকতা, গণতান্ত্রিক সহিংসতা, নির্বিচারে আটক এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা ইউনূস পরবর্তী যুগে অধ্যাপক ইউনূস যা ধ্বংস করেছেন তা পুনর্নির্মাণ করতে চান। দাবি করেছেন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং বৈদেশিক বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে। যুবক, কৃষক ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বিলুপ্ত হয়ে গেছে। ধর্মনিরপেক্ষ ভিত্তিগুলো আক্রমণ করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কের মধ্যে বসবাস করছে। দেশের আইনের শাসন নেই, এর পরিবর্তে যা বিদ্যমান তা হলো মব সন্ত্রাসবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলছেন ক্ষত এবং এসব ক্ষত নিরাময়ের জন্য, আস্থা ফিরিয়ে আনতে এবং দেশকে অগ্রগতির পথে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পর্কিত একটি সরকার প্রয়োজন বলে দাবি করেছেন। সেই সঙ্গে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর আবারও জোর দিয়েছেন। বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রয়োজন যারা বর্তমান ক্ষত সারিয়ে তুলবে, আস্থা ফিরিয়ে আনবে এবং দেশকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে নেবে। সে ধরনের কোনো নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী লীগ যে কোনো ফল মেনে নিতে প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। বলেন আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে যে কোনো অবস্থানের থেকে দেশের সেবা দিতে প্রস্তুত। জি24 ঘন্টার পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্নটি ছিল তারেক রহমান এবং বিএনপি কি বিশ্বাসযোগ্য। এই প্রশ্নের জবাবে বিএনপির প্রতি নমনীয় বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বলেন সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। আওয়ামী লীগ সরকারে থাকার সময় বিএনপি বিরোধী দলে ছিল, আবার তারা যখন সরকারে ছিল আওয়ামী লীগের অবস্থান ছিল বিরোধীদের অবস্থানে। এভাবেই গণতন্ত্র কাজ করে এবং সুস্থ বিরোধিতা শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে। আওয়ামী লীগবিহীন মাঠের বর্তমান বাস্তবতা বিএনপি ও তারেক রহমানের জন্য অত্যন্ত কঠিন বলেও সতর্ক করেন শেখ হাসিনা। দর্শক, শেখ হাসিনা যে কঠিন পরিস্থিতির কথা বিএনপির জন্য বলেছেন তার অনেকটা আজ বাংলাদেশের ভোটের মাঠে দেখা যাচ্ছে। শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের দিনই সকাল থেকে জামাত নেতৃত্বাধীন জোট বিএনপির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি কামান দাগাতে শুরু করেছে। এর মধ্যে বিভিন্ন আসনে দেখা যাচ্ছে রক্তক্ষয়ী সংঘাত। অন্তর্বর্তী সরকার পরিকল্পিত নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে মাঠে ততই নানামুখী চাপে পড়ছে বিএনপি। ঢাকা ৮ আসনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও তার পরের ঘটনা নিয়ে 27শে জানুয়ারি দিনভর মেতেছিল ফেসবুক। হাবিবুল্লাহ কলেজে নাসিরুদ্দিনের উপর ডিম হামলা হয়। এই ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দায়ী করে তীব্র ভাষায় কটাক্ষ এসেছে এনসিপির পক্ষ থেকে। এখানেই শেষ নয়, মির্জা আব্বাসের বাড়ির সামনে এবং নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন দেখিয়ে মিছিল করেন জামাতের নেতাকর্মীরা। একদিন আগে প্রকাশ্য রাস্তায় আধা ইংরেজি আধা বাংলায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ঠুকতেও দেখা যায়। তারেক রহমান টাকা দিয়ে করাল বস্তিতে ভোট কিনছেন বলেও দাবি করে বসেন নাসিরুদ্দিন। শুধু জামাত জোট নয়, দলের বিদ্রোহী প্রার্থীরাও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপির জোট প্রার্থীদের সংঘাত হয়ে উঠছে নিয়মিত ঘটনা। ময়মনসিংহের ভালুকায় 25শে জানুয়ারি বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ হয়। শরীয়তপুর 2 আসনে 27শে জানুয়ারি বিএনপি ও জামাত সমর্থকদের সংঘর্ষে আহত হন কমপক্ষে 12 জন।
শেখ হাসিনা বলেছেন, তারেক রহমান 17 বছর লন্ডনে আরামদায়ক নির্বাসন জীবন কাটিয়েছেন। তবে যে কোনো নেতৃত্বের জন্য জবাবদিহি ও সরাসরি মাঠে উপস্থিত থাকা প্রয়োজন। বিদেশ থেকে নির্দেশনা দেয়া এবং তারপর পরিস্থিতি অনুকূলে এলে হঠাৎ ফিরে এসে নিয়ন্ত্রণ নেওয়া খুব কঠিন। স্বল্প মেয়াদী স্বার্থে উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে বিএনপির একাত্ম হওয়ার প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বলেন, ইতিমধ্যে দেখা গেছে বিএনপি কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখাচ্ছেন, ভোট দিতে বাধ্য করতে তারা সহিংসতার হুমকি দিচ্ছেন। এটি কোনো গণতন্ত্র নয়, বরং জবরদস্তি। বিএনপির উদ্দেশ্যে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। সেক্ষেত্রে বিরোধী দলের আসনে বসতেও আওয়ামী লীগের আপত্তি না থাকার ইঙ্গিত দেন। বলেন, প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ আদৌ কোনো সংসদ নয়। সাক্ষাৎকারে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পর্কে সম্মানসূচক প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা আসার ঘটনাকে শেখ হাসিনা দেখছেন স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার হিসেবে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ভারতের পদক্ষেপটি ছিল একজন সাবেক সরকার প্রধানের প্রতি কূটনৈতিক সৌজন্য ও সম্মান প্রদর্শনের অংশ। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। জাতির প্রতি তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার মৃত্যুতে পরিবার এবং শোকাহত সমর্থকদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের সভানেত্রী। এরপরে তিনি বাংলাদেশে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত আছে মন্তব্য করেন। বলেন, ভারত বাংলাদেশে একটি নির্ভরযোগ্য অংশীদার চায়, যারা স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখতে সক্ষম। বর্তমানে সেই অবস্থাটি নেই দাবি করে শেখ হাসিনা বলেন, উগ্রবাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের আতঙ্কের মাঝে রেখেছে। তারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে এবং কূটনৈতিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এটি বাংলাদেশ ভারত কোনো দেশেরই স্বার্থ রক্ষা করছে না। তবে তিনি বিশ্বাস করেন, একদিন দুই দেশের স্বাভাবিক অংশীদারিত্ব পুনরুদ্ধার হবে। জি24-এর একটি প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে। শেখ হাসিনা জবাবে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ কখনোই একটি পরিবারের দল ছিল না। এটি কোটি কোটি বাংলাদেশের দল, যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাস করে। তবে বর্তমান সংকট দলের কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, তিনি কোন ধরনের নেতা খুঁজছেন দল পুনর্গঠনের জন্য। বলেছেন, এখন এমন নেতাদের প্রয়োজন যারা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। তারা শহর ও গ্রামীণ এলাকায় তরুণদের চ্যালেঞ্জগুলো বুঝতেও সক্ষম হবেন। তবে তার আগে প্রয়োজন মনে করেন একটি গণতান্ত্রিক পরিবেশ। কারণ হিসেবে তিনি বলেছেন, একটি দল যখন নিষিদ্ধ থাকে, হাজার হাজার সমর্থককে নির্বিচারে আটক এবং নির্যাতন করা হয়, দলের সদস্যপদ থাকাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তখন কোনো রাজনৈতিক দলের সংস্কার করা সম্ভব নয়। দর্শক, সাক্ষাৎকারে জামাত এনসিপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শেখ হাসিনা আর দল দুটির প্রশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর মাধ্যমে বিএনপির প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গিও পরিষ্কার হয়েছে। সেই সঙ্গে বিশেষভাবে জোর দেন মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের উপর। দাবি করেন, ভয় ও বর্জনের উপর গড়ে ওঠা শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না। প্রশ্ন হলো, শেখ হাসিনা এই বার্তা কি বিএনপিকে নতুন কোনো মেরুকরণে আগ্রহী করবে, নাকি নিজেদের ঠিক করে ছকে এগোতে অটল থাকবেন তারেক রহমান? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি। একদিকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোড়জোড়, অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি সাধারণ ভোটারদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। এরই মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে। প্রশ্ন উঠেছে, জেনারেল ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর
পেশাদারিত্বের কথা বললেও ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি। উল্টো শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। একাধিক সূত্র বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার দ্বিমুখী সংকটে পড়েছেন। একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে 5 ধরনের নিরাপত্তার ঝুঁকি নিয়ে এগোচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে। আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয় তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা সত্ত্বেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তা কেবল বিক্ষিপ্ত সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। সবশেষ শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। কেবল শেরপুরের এক ঘটনাই নয়, 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে আরো 3টি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত 12 ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত 45 দিনে সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 55টি। এছাড়া ভীতি দেখানো এবং আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে 11টি। প্রার্থীর উপর আক্রমণের ঘটনা 6টি, অবৈধ অস্ত্রের ব্যবহার 2টি। এর মধ্যে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে 4 দফা করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা অন্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। শেরপুরে জামাত নেতাকে নৃশংসভাবে খুন করার পরদিনই সরকারি প্রচার মুখগুলোর দাবি রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু, ভোটের আগের দিনগুলো ভালো যাবে। আর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে এক কথা আর বিকেলে আর এক কথা বলেন। 27শে জানুয়ারি তিনি বলেছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোনো শঙ্কা নেই। এমন দাবির পেছনে তার যুক্তি হলো, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিরও আশঙ্কা নেই। পরদিন মানে 28শে জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক ভালো। তার এমন দাবির পেছনে যুক্তি ছিল, নির্বাচনের সঙ্গে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নাই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখানে সবাই খুব ভালো এবং সৎ অফিসার। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন শয়নে স্বপনে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন দেখছিলেন, তার ঠিক 24 ঘন্টার মধ্যে সরকারের 2 মিত্রের মারামারিতে একজনকে প্রাণ দিতে হলো। আর তাতেই 29শে জানুয়ারি পাল্টে যায় তার পচন। এবার তিনি বললেন, নির্বাচনে কোনো ব্যালট বাক্স ছিনতাই হলে কেউই রক্ষা পাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যতই নানা ধরনের কথা বলুক, গোয়েন্দা রিপোর্ট বলছে শঙ্কার কথা। সরকার একাধিক গোয়েন্দা সংস্থা এবারে নির্বাচনকে দেখছে চরম আতঙ্কের একটি নির্বাচন হিসেবে। তাদের রিপোর্টগুলোতে 5 ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোথাও কোথাও কেন্দ্র দখলের মতো পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। ভোটের আগে বা ভোটের দিন হঠাৎ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে। এতে বিস্ফোরণ, আগুন, ককটেল বা সহিংস হামলার মতো ঘটনা ঘটতে পারে, যার উদ্দেশ্য হবে ভোটারদের কেন্দ্রমুখী হওয়াকে বাধাগ্রস্ত করা। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের দ্বারা ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এর মধ্যে কেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের ভয় দেখানো কিংবা সংঘর্ষ সৃষ্টির মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে গুপ্ত হামলা ও টার্গেট কিলিং এর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাও রয়েছে।
এর মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। আবার নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য মূর্তিমান এক আতঙ্ক হলো রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত 22শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে নির্বাচনকালীন সময় রোহিঙ্গাদের ব্যবহার করে অপরাধ কার্যক্রম সংগঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করা হয়েছে। এর আগে নির্বাচনের সময় নির্বাচন কমিশন রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু গোয়েন্দা সংস্থাটি সিল করা সম্ভব নয় বলে মত দিয়েছে, বরং নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে তারা। প্রতিবেদনে ক্যাম্প এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকা সিসি ক্যামেরা মেরামত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে থাকা অবৈধ অস্ত্র কিংবা বিভিন্ন গ্রুপকে ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল কক্সবাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। এসব গোয়েন্দা তথ্য নিয়ে পুলিশ সদর দপ্তর, সেনা সদর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে যতই মনোবল চাঙ্গা রাখার মতো করে কথা বলা হোক না কেন, মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। নির্বাচনী প্রার্থী কিংবা তাদের প্রচারণায় হামলার সংখ্যা বাড়াতে চিন্তিত সরকার ও প্রশাসন। আর এমন দুশ্চিন্তার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশব্যাপী সফর শুরু করেছেন। গত 22শে জানুয়ারি থেকে তিনি এই সফর শুরু করেছেন। 22শে জানুয়ারি চট্টগ্রাম ও কুমিল্লায়, 27শে জানুয়ারি রংপুর ও রাজশাহী, 28শে জানুয়ারি পটুয়াখালী ও খুলনা এবং সবশেষ 29শে জানুয়ারি কক্সবাজার ও সিলেট সফর করেন। এসব সফর নিয়ে আইএসপিআর থেকে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে তার সবগুলোতেই মোটামুটি একই রকম বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে এসব এলাকা সফর করেছেন। সেনা প্রধান এসব সফরে মত বিনিময়কালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দর্শক, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশের যে কোনো অরাজনৈতিক সরকারের আমলে সেনাবাহিনী দৃশ্যমান না হলেও পর্দার আড়ালে বেশ ক্ষমতাধর এক শক্তি হিসেবে কাজ করে। সেজন্য অনির্বাচিত সরকারের সময় ঢাকার রাজনৈতিক আলাপচারিতায় একটি শব্দ প্রায় ঘুরে ফিরে আসে, আর সেই শব্দটি হলো কচুক্ষেত বা উত্তরপাড়া। বিশ্লেষকরা মনে করেন, অনির্বাচিত সরকারের সময় সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখলের অবস্থানে নেই ঠিকই, কিন্তু তারা একটি নির্ণায়ক শক্তির কেন্দ্র হিসেবে রয়ে গেছে, যেমনটি ছিল 1/11-এর পর ফখরুদ্দিন সরকারের সময়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়। পরবর্তীতে এই ক্ষমতার মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেফতার করার আদেশ দেওয়া, স্বল্পমেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন। অতীতের জাতীয় নির্বাচনগুলোয় সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। তারা উপস্থিত থেকে বিশেষ প্রয়োজনে প্রশাসনের অনুরোধে কাজ করেছে। আসন্ন ভোটের সময় সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করার কারণে তাদেরকে আলাদা করে বিচারিক ক্ষমতা দেওয়ার এখতিয়ার ইসির হাতে নেই। নির্বাচন কমিশন বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও অতীতের মতোই এবারও নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীকে নির্বাচনের দায়িত্বে মোতায়েন করা হবে। কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে সেনাবাহিনীর এত শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফ কেন নিম্নমুখী হচ্ছে না, তা একটি বড় প্রশ্ন। জেনারেল ওয়াকারুজ্জামান যখন পটুয়াখালী ও খুলনাতে সেনা সদস্যদের বার্তা দেন, তখন শেরপুরে ঘটে হতাহতের ঘটনা। ওই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন সেনা সদস্যকে বিক্ষুব্ধ রাজনৈতিক দলের সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা চলে যান, আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, নির্বাচনী সহিংসতার যে চিত্র দেখা যাচ্ছে আর তা নিয়ে জনমনে যে শঙ্কা দেখা দিয়েছে,
তাতে কি অতীতের মতো সেনাবাহিনীর উপর বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারবে, নাকি জেনারেল ওয়াকারুজ্জামান যে বছর খানেক আগে বলেছিলেন এনাফ ইজ এনাফ, সেটি ছিল শুধুই তার কথার কথা? লক্ষণীয় বিষয় হলো, জেনারেল ওয়াকার আইনশৃঙ্খলার বৈঠকে নিজেই বলেছেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 37.6% এখনো উদ্ধার করতে পারেনি সরকারের বাহিনীগুলো, অথচ সেগুলোর উদ্ধারের বিষয়ে কোনো তাগাদাও নেই। আবার দেশব্যাপী যখন নির্বাচনী সন্ত্রাস বাড়ছে, তখন জেনারেল ওয়াকার শুধু তার বাহিনীর উদ্দেশ্যে শুধু একটি বার্তাই দিচ্ছেন, সেটি হলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশ্ন হলো, যে বড় ধরনের নিরাপত্তার সংখ্যা আছে, সেখানে কেন জেনারেল ওয়াকার তার প্রতিটি ক্যান্টনমেন্টে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন? তার মানে কি কোনো দল বা পক্ষের দিকে সেনাবাহিনীর একটি বড় অংশের ঝুঁকে পড়ার আশঙ্কা আছে? বিষয়টি নিয়ে আরো সন্দেহ জাগছে। একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকেও একই ধরনের বক্তব্য এসেছে। তিনি 29 জানুয়ারি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে একই নির্দেশ দিয়েছেন। সূত্রগুলো বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দশা, তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার ও তার বাহিনী পড়েছে উভয় সংকটে। সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হলে সেটি নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষগুলো থেকে প্রশ্ন উঠতে পারে। নির্বাচনের সময় সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ নিয়ে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট। চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রাক্কালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন। আবার বাংলাদেশ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারের প্রতিটি পদক্ষেপের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সেখান থেকে আসা বিশাল আর্থিক ও সম্মানজনক প্রাপ্তি সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 100 থেকে 500 মিলিয়ন ডলার আয় এবং বিশ্বজুড়ে পেশাদারিত্বের যে স্বীকৃতি সেনাবাহিনী পায়, তা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে চাইবেন না বর্তমান সেনাপ্রধান। বিশ্লেষকরা বলছেন, যদি নির্বাচনে বড় ধরনের কারচুপি হয় আর তাতে সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তার শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। সূত্রগুলো বলছে, 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিষয়টি জেনারেল ওয়াকারের নজরে এনেছেন। এমনিতেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখায় আন্তর্জাতিক মহল এই নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। সেনা সূত্রগুলো বলছে, পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধানকে যথেষ্ট কৌশলী হতে হচ্ছে। দর্শক, সরকার আশ্বাসের বিপরীতে মাঠের যে রণমূর্তি দেখা যাচ্ছে, তাতে জেনারেল ওয়াকারের ভূমিকা হবে অত্যন্ত পিচ্ছিল পথে হাঁটার মতো। তিনি যদি খুব কঠোর হন, তবে তার সামরিক হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে। আবার যদি তিনি খুব নরম থাকেন, তবে দেশ এক ভয়ঙ্কর সংঘাতের দিকে চলে যেতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।